আমাদের সবার জীবনেই একটা করে বিচ্ছেদের গল্প আছে, সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসায়। কিন্তু যদি দুটোই হয়, কেউ ফিরবে না জেনেও আমরা আশায় বাঁচি, অথবা প্রচণ্ড অভিমানে খুব কাছের কেউ যখন দূরে চলে যায়, তাকে খুঁজে না পেলেই বুকের ভিতর চিনচিনে ব্যথাটার সাথে একটা মিরাকলের অপেক্ষার সময় গুনতে থাকে। কি থাকে তো? আচ্ছা, মিরাকল বলে কিছু কি সত্যি হয়? আপনার সাথে কখনো হয়েছে? তবে দুটো ভাঙাচোরা মানুষ আশা ছেড়ে দেওয়ার পর যে অসম্ভবটা ঘটে, তাই নিয়েই আজকে আমাদের গল্প। অল্প স্বল্প প্রেমের গল্প। আর এই অসম্ভবটাকে কি মিরাকল বলা যেতে পারে? আজ এসব কথা কেন বলছি, তার উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, আমার অর্থাৎ প্রিয়ার লেখা অল্প স্বল্প প্রেমের গল্প। এই মে মাসটা বড্ড মনোরম পরিবেশ করে তোলে দার্জিলিংয়ে। গত 5 বছর ধরে এই দার্জিলিংয়ের আর একটা রূপ পরী দেখেছে। আসলে আগে পাহাড়কে ঠিক যতটা মনোরম ভাবত, যতটা সহজভাবে দেখত, এখন যেন পাহাড় ওর কাছে একটা শক্তি হিসাবে ধরা দেয়। গত 5 বছর ধরে এই পাহাড়ি রাস্তাগুলো, এখানকার মানুষজন ওর কাছে অভ্যাসে পরিণত হয়েছে। এরা ভীষণ শক্ত, ভীষণ কঠোর, একদম পাহাড়ের শক্ত হাড় পাঁজরার মতো কঠিন এদের জীবন। তাও যেন কত সহজ সরল ওরা, অল্প খুশিতে বাঁচতে জানে। একটা সময় চায়ের প্রতি পরীর ছিল ভীষণ এক অস্বস্তি, কিন্তু আজ এই চা তার কাছে যেন অভ্যাসে পরিণত হয়েছে। সকাল সকাল চা না পেলে সারা দিনটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে। এই দার্জিলিং এখন ওর কাছে ভালোবাসার শহর আর একটা অভ্যাস। চাইলেই এই অভ্যাস বদলানো যায়, কিন্তু এই অভ্যাসটাই এখন পরীর কাছে বেঁচে থাকার শক্তি। ঠিক 5 বছর আগে এই দার্জিলিংয়ে শিক্ষকতার সূত্রে একটি ছোট্ট স্কুলে এসেছে পরী, ওরফে পরিধি মিত্র। প্রথম প্রথম খুব অসুবিধা হতো এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে, কিন্তু কালের নিয়মে সেটা ধাতস্থ। পরী ইতিহাসের ছাত্রী, তার উপর এলোমেলো অগোছালো ভাবটা বড্ড বেশি। অল্প স্বল্প লেখালেখিতেও পারদর্শী সে। একটা ভাবনার ভিড়ে সব সময় ডুবে থাকতে ভালোবাসে। সারাদিন স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোর সাথে কাটিয়ে খুব খুশিতে থাকে, কিন্তু রাত বাড়লে 2 কামরার কাঠের ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ফেলে আসা সময়গুলো ভীষণ পিছু ডাকে। সেই কলেজ লাইফ, সেই বন্ধুত্ব, হাজার নামে ডাকার ভিড়ের মাঝেও সেই চেনা একটা মুখ, করুণ দৃষ্টির 2টো চোখ, যা আজও ওকে বেঁধে রেখেছে অদ্ভুত এক মায়ায়। বাড়ি ছেড়ে এত দূরে এসেও ঠিক ভুলতে পারে না পরী। আসলে ভুলতে চাওয়ার চেষ্টাতেই বোধহয় ত্রুটি ছিল। খুব ফিরে যেতে ইচ্ছা করে চেনা গলিটায়, মনে আনমনে জড়িয়ে ধরতে ইচ্ছে করে মাকে। বাবার সাথে করা ছোটোখাটো খুনসুটির মুহূর্তগুলোকে ভীষণ মিস করে পড়ি। আর ইচ্ছে করে সেই চেনা হাতটাকে আর একবার আঁকড়ে ধরতে, যাতে কষ্টের ভিড়ে ওকে
হারিয়ে না যেতে হয়। কিন্তু কখন যে সেই হাতের মুঠো আলগা হয়ে সেই সাগরেই ডুবিয়ে দিয়েছে, বুঝে ওঠা হয়নি আর। यहाँ पे खाना रख दिया मेम साहब, अब खा लेना। ভীরুদার ডাকে পরি নরম স্মৃতির অন্তরাল থেকে কঠিন বাস্তবটাই ফিরে এলো। না, অনেক রাত হয়েছে, এরপর খেয়ে দে না শুলেই নয়। কাল আবার ভোর ভোর উঠতে হবে, অনেক কাজ, বাপরে বাপ। স্কুলে নতুন শিক্ষক আসবে, তাকে সমস্ত কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পরীর। ভোর 4টে, মাথায় 2 হাত চেপে ধরে বিছানার উপর বসে আছে পরী। মুখে এক রাশ বিস্ময়, সারা গায়ে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো এলোমেলো, চোখের কোণে জল চিকচিক করছে। একটা অদ্ভুত স্বপ্ন। গত 5 বছরেও যা ভাবতে পারেনি, তাই আজ দেখলো। বালিশের পাশে হাতড়ে হাতড়ে চশমাটাকে খুঁজে নিয়ে পড়ল। তারপর বিছানার পাশে টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে পুরো জলটা শেষ করে যেন একটু শান্ত হলো। বিছানা ছেড়ে ঘরের বাইরে ব্যালকনিতে এসে দাঁড়ালো পরি। পূর্বাকাশে ভোরের সূর্যের করুণ আভা স্পষ্ট। চোখের কোণের জলটা তখন বাঁধ ভেঙে গালে গড়িয়েছে। পরি এখন দূরের পাহাড়গুলোকে দেখে ভাবছে, কেন আমার সাথে এমনটা হলো? এত বছর পর এমন একটা স্বপ্ন দেখলাম কেন আমি? অবশ্য স্বপ্নে হলেও সেই হাতটা আমাকে জড়িয়ে ধরবার চেষ্টা অন্তত করেছে। বাস্তবে তো যদিও কথায় আছে ভোরের স্বপ্ন সত্যি হয়, কিন্তু পরীর মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে ওই হাতটা আর কোনোদিন ওর হাতটাকে ভীষণ শক্তভাবে ধরবে না, আর কোনোদিন ওর অভিমানগুলো ভাঙাতে আসবে না ওই মানুষটা। সেই মানুষটার জীবন থেকে এত দূরে চলে আসা। পরীর খোঁজে আর কোনোদিনও ফিরবে না সে পরীর কাছে। তবে থাকুক সে শুধু কল্পনাতে, শুধুমাত্র পরীর ভাবনাতে। সকাল 10টা, 2 কামরার কাঠবাড়িতে এখন ভীষণ তোড়জোড়। স্কুলে আজ পরীর প্রচুর কাজ, কিন্তু এখনো সে ঠিকঠাক তৈরি হয়ে উঠতে পারেনি। তবে পরী আজ ভীষণ খুশি। এখানে আসার পর নিজের ভাষাটাকে কেমন যেন ভুলতে বসেছিল, কিন্তু এতদিন পর একজন বাঙালি আসবেন এটা শুনে একটু আশ্বস্ত বোধ করছে। যাক বাবা, কথা বলার অন্তত একটা লোক পাওয়া গেল। যদিও মানুষটার নাম জানি না, শুধু জানি কলকাতা থেকে এত দূর শুধু পাহাড়কে ভালোবেসে তার আগমন ঘটেছে। যাকে তাতে কি, বন্ধুত্ব ঠিক হয়ে যাবে। আজ অনেক দিন পর পরী বাঙালি আনার ধাঁচে সেজে উঠেছে, একদম মন থেকে। লাল কালো রঙের সুতির শাড়ি, কানে অক্সিডাইজোডের ঝুমকো, হাতে ঘড়ি, চোখে অল্প কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, লম্বা চুল পিঠের পরে ছাড়া, আর কপালের কালো টিপ, যেটা সব থেকে বেশি আকর্ষণীয়। চোখের চশমা এখন ওর সঙ্গী। তবে সব মিলিয়ে অপরূপ মিষ্টি লাগছে আজ পরীকে। সকাল 11টা, পরী স্কুলে ঢুকতেই একজন এসে বলে গেলেন হেডম্যাম পরীকে নিজের কেবিনে ডাকছেন। পরিবেশ উৎসাহের সাথে হেডম্যামের কেবিনের দিকে পা বাড়ালো। কেবিনের দরজাটা ঠেলে বলল, মে আই কাম ইন ম্যাম?
हाँ परिधि, अंदर आओ। आज इतनी देर क्यों कर दिया? सॉरी मैम, थोड़ी देर हो गई। एक्चुअली ओके ओके, छोड़ दो। वैसे आज तुम बहुत सुंदर लग रही हो। थैंक यू मैम। यू आर मोस्ट वेलकम माय गर्ल। लो, अब इनसे मिलो। ये है हमारा स्कूल का नया टीचर, आवर टीचर ऑफ इंग्लिश। উত্তেজনায় পরি পাশের চেয়ারে বসে থাকা ভদ্রলোককে ঠিক খেয়ালই করেনি। এবার চোখ ফেরালো। ভদ্রলোকের পরনে নীল রঙের জিন্স, নীলের উপর সাদা চেক শার্ট ইন করা, শার্টের হাতা কোনোই অবধি গোটানো, মুখে খুব হালকা চাপ দাড়ি, এক মাথা কোকড়ানো চুল, আর চোখে ডার্ক ব্লু ফ্রেমের চশমা। খুব চেনা লাগছে পরীর। মুখটা ঠিক দেখা যাচ্ছে না। আসলে খবরের কাগজের পাতায় খবর পড়তে ডুবে গেছেন বোধ করি। এমন সময় হেডম্যাম বললেন, স্পর্শক, মিস্টার স্পর্শক দাসগুপ্তা। এবার যেন ভদ্রলোকের হুঁশ ফিরল। কিন্তু নামটা শুনে পরি পাথরের মতো কঠিন হয়ে গেল ক্রমশ। ম্যামের ডাকে পরির হুঁশ ফিরল। ভদ্রলোক এখন ওর দিকে হাত বাড়িয়েছেন হাত মেলাবার জন্য, কিন্তু পরি ওই হাত আর কোনোদিনও স্পর্শ করবে না। তাই নমস্কারের মাধ্যমে শেষ করল পরিচয় পর্ব। স্পর্শকের মধ্যে পরিবর্তনটা বেশ চোখে পড়ল পরির। 5 বছর আগের স্পর্শক আর আজকের স্পর্শকের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। খুব মনোযোগ দিয়ে না দেখলে বোঝা যাবে না যে এই সেই স্পর্শক, সেই হাসি খুশি খোলামেলা প্রচুর কথা বলা ছেলেটা ভীষণ রকম চুপচাপ আর গম্ভীর। খাদ্যরসিক স্পর্শকের চেহারা আজ ভীষণ শুকনো। গালে চাপ দাড়ি আর চোখের চশমাটা ওর পরিবর্তনের অন্যতম নিদর্শন। হয়তো প্রেমিকা ছেড়ে গিয়েছে, তাই বলে এই হাল। কিন্তু তাতে পরীর কি? পরীর জন্য স্পর্শকের মনে আলাদা কোনো জায়গা তো কোনো দিনই ছিল না। পরী তো শুধু ওকে বিরক্তই করেছে। परिधि, स्पर्शक को पूरा स्कूल दिखाना, और हाँ, सभी टीचर और स्टूडेंट के साथ इंट्रोड्यूस भी करवा देना। अब तुम लोग जाओ, मुझे कुछ अर्जेंट काम है। और स्पर्शक, सुनो, एक नए शुरुआत के लिए बहुत बहुत शुभकामनाएं। স্পর্শক এখন মনে মনে ভাবছে, যাক, তাহলে এত বছর পর পরীকে খুঁজে পাওয়া গেল। এই 5 বছর ধরে কোথায় না কোথায় খুঁজেছি আমি পরীকে। স্পর্শকের বেশ মনে পড়ে পরী ওকে বলেছিল, আচ্ছা শান, ধর আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তাহলে তুই তখন কি করবি? ধুর বোকা, তোকে তো আমি হারাতেই দেব না। উফ, যদি কোনোদিন সত্যি হারিয়ে যায় তখন কি করবে? তোকে ঠিক খুঁজে নেব, আমার সাথে শক্ত করে বেঁধে রাখবো, কোথাও যেতে দেব না। তখন থেকে শুধু ভাঁটি বকে চলেছে, একটা প্রশ্নেরও সিরিয়াস উত্তর দিতে জানা না। বেশ, আমি তোকে একটা ক্লু দিলাম, যা। কি ক্লু শুনি? শোন, তুই তো জানিসই পাহাড় আমার প্রাণ, আর এই বাংলা আমার ভালোবাসা। তাই যদি ধর কোনোদিন আমি হারিয়ে যাই আর আমাকে খোঁজবার যদি তোর কোনো ইচ্ছে হয়ে থাকে, তাহলে এই বাংলার প্রত্যেকটি পাহাড়ে আমায় খুঁজিস।
কোথাও না কোথাও ঠিকই পাবি। ওকে মা আমার। এক পলক স্মৃতিচারণ করে বাস্তবে ফিরে এলো স্পর্শ, ওরফে শান। এখন ওর পাশে আবার ওই মানুষটা হাঁটছে, শুধু মাঝে হাজারো বারণ। দুজন পাশাপাশি থেকেও নীরবে হেঁটে চলেছে। তবে স্পর্শক আজ বেশ খুশি, যখন এতদিন পর আবার সেই চেনা গলাটা শুনল। তখন ওর ভীষণ কান্না পাচ্ছিল। নিজেকে খবরের পাতায় ডুবিয়ে রাখার একটাই কারণ, নিজের লজ্জা আর চোখের জলটা লুকিয়ে রাখার চেষ্টা। তবে যখন চোখ তুলে তাকালো, সেই চেনা মুখ, সেই চোখ, কপালের কালো টিপ, চোখের চশমাটা পরিবর্তনের একমাত্র নিদর্শন। শুধু মুখের চওড়া হাসিটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। মুখ দেখেই বোঝা যাচ্ছিল হয়তো তাকে এখানে ঠিক এক্সপেক্ট করেনি। কিন্তু এই অভিমানের বাঁধ ঠিক ভাঙবেই ও। আর কোনোদিন হারাতে দেবে না পরীকে। পরীর অস্বস্তি যেন আরো দ্বিগুণ হয়ে চলেছে। এই দু কামরার কাঠের বাড়িটায় আর অবাধ বিচরণ সম্ভব নয় তার পক্ষে। হেড ম্যামের অনুরোধে এই কাঠের বাড়ির একটা ঘর এখন স্পর্শকের। যতদিন না কোনো থাকার জায়গা পাচ্ছে, ততদিন স্পর্শক ওই বাড়িতেই থাকবে, এমনটাই অনুরোধ করেছিলেন হেড ম্যাম। পরি তার এই অনুরোধ ফেলতে পারেনি। কিন্তু তাই বলে সে যে খুব খুশি এমনটাও নয়। হয়তো খুশি হতো যদি লোকটা স্পর্শক না হয়ে অন্য কেউ হতো। আসলে স্পর্শক আর ওর মধ্যে তেমন কোনো কথা বাকি নেই। যা ছিল তা 5 বছর আগেই শেষ হয়ে গেছে। জমে আছে কেবল বিশাল এক অভিমানের পাহাড়। ওর আর শানের পরিচয়টা ঠিক আজকের নয়, আজ থেকে 8 বছর আগের। কলেজের প্রথম দিন থেকেই ও আর শান খুব ভালো বন্ধু ছিল। আসলে স্পর্শক ছিল ভীষণ খোলামেলা আর বন্ধুত্বপূর্ণ। তাই চঞ্চল স্বভাবের পরীকে বন্ধু করে নিতে সময় লাগেনি। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। কলেজে যতক্ষণ ওরা থাকতো, বেশিরভাগটা একসাথেই কাটাতো। সময় পেরোলে ওরা একে অপরের আরও কাছে আসতে শুরু করলো। দিন যত গেল, ওদের বন্ধুত্বটাও আরও গাঢ় হতে লেগেছিল। 2 বছর সব ঠিকঠাকই চলছিল। তবে ওদের সম্পর্কে ভাটা পড়ল সেই দিন, যেদিন কলেজ গেটে প্রবেশ করার সুন্দরী একটা মেয়ের দিকে শানের চোখ আটকে গিয়েছিল। ফার্স্ট ইয়ারে ওঠা মেয়েটার জন্য স্পর্শকের চোখের উজ্জ্বলতা দেখে ভয় পেয়েছিল পরি। স্পর্শককে হারিয়ে ফেলার ভয়। দিন যত পেরোতে লাগলো, শানের হাবভাবেরও পরিবর্তন হতে লাগলো ধীরে ধীরে। বিষয়টা পরির নজর এড়ালো না। একসাথে কাটানো মুহূর্তগুলো কেমন যেন ফিকে হতে শুরু করলো। এখন শানকে ফোন করলে ফোন ধরে না, সব সময় কল ব্যাকও করে না। মেসেজ করলে রিপ্লাই পাওয়া যায় না। একদিন হঠাৎ শান পরীকে জানায় যে সে স্নেহার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। সেদিন স্পর্শকের চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট ছিল, কিন্তু পরীর ছিল ভয়, যে ভয়টাই সত্যি হয়েছিল। দিনটা স্পষ্ট মনে আছে পরীর। 14 ফেব্রুয়ারি। সেদিন অন্য দিনের মতোই পরীর সকালটা শুরু হয়েছিল। ছোট থেকেই পরীর একটা অভ্যাস ছিল বিপদে মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্রের সেবা করা, ছোট ছোট দরিদ্র অনাথ বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানো। সেদিনও রোজকার মতো বাড়ি ফিরছিল পরী টিউশন পড়িয়ে। কিন্তু জটলা দেখে সেদিকে এগিয়ে গিয়ে দেখে
একটা বাচ্চা ছেলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে, আর বাকিরা ভিড় করে দাঁড়িয়ে মজা দেখছে। পরি ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেয়। এ কি ছোট্ট? আজ সকালেই তো ওকে সুস্থ অবস্থায় দেখেছিল পরি। সম্ভবত মিনিট 20 আগে কোনো গাড়ির ধাক্কায় ওর এই অবস্থা হয়েছে। কিন্তু এত কিছু ভাবার সময় নেই এখন। ওর শরীরে এখনো প্রাণ আছে, তাই কিছুজন মিলে ধরাধরি করে ওকে একটা ট্যাক্সিতে তুলল। একটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানায় প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে গেছে শরীর থেকে। ওর এবি গ্রুপের রক্ত দরকার। পরীর বেশ মনে পড়ে ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত নেই। এদিক ওদিক খুঁজেও যখন রক্ত মেলে না, তখন একরকম বাধ্য হয়ে শানকে ফোন করে পড়ি, এই আশায় যে শান যদি কোনো সাহায্য করতে পারে তাহলে একটা প্রাণ বাঁচবে। শানের কাছেও বহুবার শুনেছে এই রকম সাহায্যের কথা, কিন্তু যতবারই ফোন করে ঠিক ততবারই শান ফোনটা কেটে দিচ্ছিল। অবশ্য শেষমেশ ফোন রিসিভ করেছিল শান, শুধু নিজের কথাগুলো বলার জন্য। উফ, পরি, বারবার ফোন করছিস কেন? বুঝতে পারছিস না আমি এখন ব্যস্ত আছি? শোন, আমি তোর সাথে এখন বক বক করতে পারবো না, কাজ আছে। আর প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবি না। এই কথাগুলো বলেই ফোন কেটে দিয়েছিল সেদিন শান। শুনতে চায়নি পরীর কথা। শানের ওই কথাগুলো এখনো পরি স্পষ্ট শুনতে পায় না। তবে রক্তের অভাবে সেদিন ছোট্টুর জীবন শেষ হয়ে যেতে দেয়নি পরি। অনেক কষ্টে নিজের রক্তের বিনিময়ে ডোনার জোগাড় করতে পেরেছিল। অনেক রাতে যখন পরি ক্লান্ত শরীরে বাড়ি ফিরল, মা বাবাকে উত্তর দিতে পারেনি, বলতে পারেনি কিছু। শুধু মুখে ছিল একটা জয়ের হাসি, আর বুকে চাপা কষ্ট, খুব কাছের কোনো মানুষকে হারানোর কষ্ট। গলার কাছে আর্তনাদটা দলা পাকিয়ে গিয়েছিল। পরি যেন সেদিন এক ধাক্কায় অনেকটা বদলে গিয়েছিল। চঞ্চল মেয়েটা একেবারে শান্ত আর চুপচাপ হয়ে গিয়েছিল। তবে স্পর্শককে আর কোনোদিন বিরক্ত করেনি। ওই ঘটনার কয়েক মাস পরে পরি ওই শহর ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে এত দূরে চলে এসেছিল, যাতে আর কোনোদিন কোনোভাবেই বুঝে কিংবা না বুঝেই হোক শানের বিরক্তির কারণ ওকে যেন না হতে হয়। আজ স্পর্শককেও স্মৃতিরা ছুঁয়েছে। কাছের মানুষকে দূরে সরিয়ে যে ভালো থাকা যায় না, সেটা স্পর্শক এই 5 বছরে খুব ভালো বুঝেছে। সেদিনের করা ওই একটা ভুল শানের জীবনটাকে কেমন এলোমেলো করে দিল। হয়তো এটার ভীষণ দরকার ছিল, না হলে পরি সারা জীবন ওর কাছে টেকেন ফর গ্র্যান্টেড হয়েই থেকে যেত। ওর জীবনে পরির গুরুত্বটা আর হয়তো কোনোদিন বোঝা হয়ে ওঠা হতো না। কেন যে স্নেহাকে নিয়ে এত মত্ত হয়েছিল শান, সেটা ও নিজেও জানে না। সেদিন যদি একবার পরির কথাগুলো শুনতো, তাহলে হয়তো আজ পরির এত কাছে থেকেও শানকে এত দূরে সরে থাকতে হতো না। পরি ছেড়ে যাওয়ার পর স্নেহা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়েছিল ওর কাছে। এই 5 বছরে পরীকে অনেক খুঁজেছে, পরীর বাড়ি পর্যন্ত গিয়েছে, কিন্তু পরীর খোঁজ পায়নি। হয়তো পরী বারণ করেছিল। তবে খুঁজে যখন পেয়েছে, ছেড়ে যেতে দেবে না আর, অভিমান ভাঙিয়েই ছাড়বে। এইসব ভাবতে ভাবতে জল ছোঁয়া 2 চোখে ঘুম নেমে এলো শানের। 1 দিন 2 দিন করে দেখতে দেখতে 1 সপ্তাহ পেরিয়ে গেল। শানের উপস্থিতিটা এখন পরীর কাছে অভ্যাসে পরিণত হয়েছে। শান অনেকবার পরীর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই পরী এড়িয়ে গেছে। এই তো কালই এসেছিল পরীর কাছে।
আসতে পারি? না, মানে একটা কথা বলার ছিল। আসলে 1 সপ্তাহ হলো আমি এখানে এসেছি। এখনো এখানকার সব জায়গা ভালো করে চিনি না। আমার কিছু কেনাকাটা করার ছিল। তুই কি আজ একটু আমার সাথে যাবি? আমি যেতে পারবো না, আমার কিছু কাজ আছে। আপনি ভীরুদার সঙ্গে যেতে পারেন। শান জানে পরীকে দিয়ে জোর করে কিচ্ছু করানো যাবে না, তাই চুপচাপ মাথা নিচু করে বেরিয়ে এলো ঘর থেকে। শানের মুখটা দেখে পরীর কষ্ট হয়েছিল ভীষণ, কিন্তু অভিমানগুলো ভেঙে বলতে পারেনি কিছু। কারণ পরী জানে একসাথে থাকলে পুরনো কথাগুলো উঠবেই, যেটা পরী আর চায় না। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই জায়গাটাকে অল্প স্বল্প চিনেছে শান এই কয়েকটা দিনে। পরীর সাথেও এখনো টুকটাক কথা হয়, কিন্তু সেটা শুধু কাজের। তার বাইরে ওরা যেন দুটো অচেনা মানুষ। অবশ্য শানের এখন ভীষণ উৎসাহ। কাল বাদ পরশু পরীর জন্মদিন। শান পরীর জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে। রাত 12টা, পরীর চোখে ঘুম নেমেছে। হঠাৎ দরজায় টোকা আর শানের গলা শুনতে পেল। পরীর বেশ ভয় হলো। এত রাতে শান ওকে ডাকছে কেন? তাহলে আবার কিছু হলো না তো? এই সব ভাবতে ভাবতে দরজা খুলল পরী। হাতে কেক নিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছিল শান। শুভ জন্মদিন পরি। বেশ অবাক হলো পরী। শান তাহলে ওর জন্মদিনটা মনে রেখেছে এখনো। আসলে এখানে আসার পর তোর জন্মদিনটা কোনোদিন সেলিব্রেটই হয়নি। শুধু মায়ের সাথে ফোনে কথা হতো। 5 বছর পর আবার আগের মতো করে কেউ ওর জন্মদিনটাকে বিশেষ করে তোলার চেষ্টা করছে। মনে মনে খুশি হলেও বুকে জমা অভিমান মানতে নারাজ শানের এই কাণ্ড। আপনি এখন এখানে কি দরকার? আজ তোর জন্মদিন পরি। এই দেখ, আমি তোর জন্য নিজে হাতে কেক বানিয়ে এনেছি। তোর প্রিয় চকলেট কেক। আমার প্রিয়? আমার প্রিয় জিনিসগুলো নিয়ে আপনার এত মাথা ব্যথা? আমাকে আপনি করে বলছিস কেন? আমি তো তোর... দেখুন মিস্টার দাশগুপ্ত, আমি আমার জন্মদিন নিয়ে বেশি মাথা ব্যথা পছন্দ করি না। আর আপনার মতন একজন বাইরের লোকের কাছ থেকে তো একেবারেই না। পরি, প্লিজ, আমার মুখ থেকে কিছু উল্টোপাল্টা বেরিয়ে যাওয়ার আগে আপনি এখান থেকে চলে যান। অনেক রাত হয়েছে। পরি, আই এম সরি পরি। আসলে সেদিন আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি। স্নেহা আমায় ফোন ধরতে দিচ্ছিল না, আর তুই সমানে ফোন করে যাচ্ছিলিস। তাই বিরক্ত হয়ে অতগুলো কথা আমি বলে দিয়েছিলাম। আমি বুঝিনি যে... কি বুঝিসনি তুই? বুঝিসনি? দরকার না হলে আর কাউকে ফোন করি না আমি। বুঝিসনি যে তোর ওই একটা ফোন ধরার উপর নির্ভর করতে পারে কারোর জীবন? নাকি এটা বুঝিসনি যে অনেক আগে আমি তোকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছিলাম? আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা? কিসের ক্ষমা? পারবি তুই 5 বছর আগের সময়গুলো ফিরিয়ে দিতে? পারবি তুই 5 বছর আগে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কষ্টগুলো শেষ করতে? জানি এগুলোর কোনোটাই তোর দ্বারা সম্ভব নয়। এখন তুই এখান থেকে যা,
চলে যা প্লিজ, চলে যা। শান ছুটে এসে পরীর হাত ধরেছে। ফিরে আয় না পরি, আমি আমি প্রমিস করছি আর কোনোদিন এমনটা করব না। প্লিজ পরি, প্লিজ। আমাকে স্পর্শ করিস না তুই। তোর স্পর্শে আমার অপরাধ বোধটা আরো বেড়ে যায়। বেরিয়ে যা তুই এই ঘর থেকে। তোর মুখটা দেখতেও আর আমার ভালো লাগছে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায় শান। টেবিলের উপর চকলেট কেকটা এখনো রাখা। বিছানার উপর গা এলিয়ে দেয় পরি। গলার কাছে জমে থাকা চাপা কান্নাটা চোখে এখন স্পষ্ট। অনেক দিনের জমে থাকা অভিমানগুলো আজ মুখে ফুটেছে। আজকের রাতটা বড়ই কঠিন দুজনের কাছে। সকাল 7টা। বিছানা থেকে উঠে বসলো পরি। সারা রাত কাঁদার ফলে মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। भीरुदा, एक कप चाय ले आओ। दे रही हो मेम साहब। এক কাপ চা এনে ভীরুদা টেবিলে রেখে দিল। চা খেয়ে বাইরে বেরোতে গিয়ে পরি লক্ষ্য করল শানের ঘরের দরজা খোলা। কি ব্যাপার? শান্ত এত সকালে ওঠে না? भीरुदा, भीरुदा, हाँ मेम साहब। एक बार यहाँ आओ। क्या हुआ मेम साहब? साहब कहाँ है? मुझे नहीं पता मेम साहब। ठीक है, तुम अब जाओ। কোথায় গেল শান? তাহলে কি কালকের কথাগুলোর জন্য উল্টো পাল্টা কিছু? উফ, না না, এসব কি ভাবছি আমি? ঠিক ফিরে আসবে, একটু অপেক্ষা করি। দুপুর পেরিয়ে বিকেল হতে চলল, কিন্তু শানের দেখা নেই। পরির এবার ভীষণ চিন্তা হচ্ছে, সঙ্গে ভয়ও। চোখ জলে ভেসে যাচ্ছে। কোথায় গেল শান? ওর কিছু হলো না তো? না, আর বাড়িতে বসে থাকা যাবে না। এদিক ওদিক অনেক খুঁজল পরি, কোথাও শানের দেখা মিলল না। হঠাৎ পরির চোখে পড়ল দূরে পাহাড়ের ধারে একটা ছেলে একা দাঁড়িয়ে আছে। একটু কাছে যেতেই পরি বুঝতে পারল ছেলেটা আসলে শান। দৌড়ে গিয়ে বলে, এই 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 এই, তুই এখানে কি করছিস? কখন বেরিয়েছিস তুই ঘর থেকে? আর কেনই বা বেরিয়েছিস? সারাদিন নাওয়া খাওয়ার নামগন্ধ নেই? বাবু এখন টোটো করে ঘুরছেন। চল বাড়ি চল। এই, কি হলো? কোনো উত্তর নেই কেন? আর মুখটা ঘুরিয়ে রেখেছিস কেন? কি রে, কিছু বলছি তো নাকি? কথা কানে যাচ্ছে না? এই, এদিকে ঘুর তো, তাকা আমার দিকে। এ কি, তোর গা তো গরম। সত্যি বল, এসেছিস কখন এখানে? কাল রাতে। মানে কাল রাত থেকে তুই এখানে এই ঠান্ডায় দাঁড়িয়ে? কেন? কি করে যেতাম? ওখানে গেলেই তো তোর সামনাসামনি হতে হতো। তো তুই তো বলেছিলিস আমার মুখ দেখতে তোর ভালো লাগে না, তাই। বাবা, আমার কথাগুলো হঠাৎ করে তোর কাছে এতটাই দামি হয়ে গেল যে সারা রাত ঠান্ডার মধ্যে বাইরে কাটিয়ে দিলি? বিশাল ব্যাপার। আচ্ছা, যদি কিছু হয়ে যেত তখন কি হতো? তাতে কি? তুই যদি এবার চুপ না করিস না, একটা চড় মারবো। চল বলছি। কোথায় যাব? আমার এখানে কেউ নেই। আচ্ছা, তা কেউ যদি নাই থাকে তাহলে আমার কথা মেনে সারা রাত এখানে পড়ে থাকলি কেন? তোর বাজে বকা হয়ে গেলে আমরা এবার যাব। খুব খিদে পেয়েছে,
সকাল থেকে কিছু খাইনি আমি। বেশ, যেতে পারি, তবে একটা কথা দিতে হবে। কি? তুই কথা দে পড়ি, আমাকে আমাকে আর কোনোদিন ছেড়ে যাবি না, কথা দে। বেশ, কথা দিলাম। তবে তোকেও কথা দিতে হবে যে এমন কাজ তুই আর কখনো করবি না। চিন্তা হয়তো নাকি? বেশ, আমার পরিরানী, আমিও কথা দিলাম। এবার চল, সূর্য ডুবে আসছে যে। একটু দাঁড়া। কেন? আবার কি হলো? তোর মনে আছে, তুই বলতিস যে তোর ভীষণ ইচ্ছে প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে দিনের শেষ সূর্যাস্তটা তুই দেখতে চাস। হুম, কেন বলতো? না মানে বলছিলাম যে আসলে আমি আমতা আমতা না করে তাড়াতাড়ি বল, কি বলবি? না মানে না মানে আসলে বলছিলাম যে আমি কি তোর সেই প্রিয় মানুষটা হতে পারি? জায়গাটা শুধু চেঞ্জ হলে কি এমন ক্ষতি, মুহূর্তটা তো একই থাকবে, কি বলিস? স্পর্শকের কাঁধে মাথা রেখে দিনের শেষে সূর্যাস্ত দেখার ইচ্ছাটা পূরণ হলো পরিধির। শুরু হলো নতুন কাহিনী, একটা অল্প স্বল্প প্রেমের গল্প, যার নায়ক নায়িকা শান এবং পরি। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন আমার অর্থাৎ প্রিয়ার লেখা অল্প স্বল্প প্রেমের গল্প। আজ গল্প পাঠে ছিল ভাস্কর, সৌরভ, সৈমি, স্বরাজ এবং আমি প্রিয়া। এডিটিং, পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা এবং গল্পের সমগ্র পরিচালনায় ভাস্কর। আমাদের আজকের এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর নতুন নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন ভয়েস টু টেলস ইউটিউব চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।